পর্যন্ত কন্টিনিউ করছিলেন, কতটুকুই এনাফ আপনাদের? 9 এর 9 অপটিক 9.17 মনে হয়। হ্যাঁ, ওয়েল্ডিং যতটুকু করাইছে ওই পর্যন্তই। এখানে 9.4 এক্সাম্পলটা করবা শেষ। তোমরা জানো কি না যে তোমাদের এটার একটা ল্যাব কোর্স আছে ME 334, ওইখানে প্রবলেম গুলা ডিটেলসে সলভ করা হবে। ঠিক আছে, তোমাদের এখানে তো সব প্রবলেম দেখানোর সুযোগ হয় না, তো ওইখানে তোমাদের যেমন ডিনামিক্স, স্ট্যাটিক্স এগুলোতে কিরকম করা হতো, কিছু প্রবলেম ওখানে সলভ করা হতো না? জি স্যার, প্রবলেম সলভ করছি। তো ওখানে ওই রকম প্রবলেম সলভ করা হবে ME 334। সেটা কি অনলাইনে? হ্যাঁ, অনলাইনে হওয়ার কথা। আচ্ছা দেখা যাক কি হয়। এটা সম্ভবত আরাফাত রানা স্যার আর মাসুর স্যার দুইজন আছে, ওনারা হয়তো স্যার, মাস্টার স্যার নেবেন? এক্সাক্ট বলতে পারতেছি না, দুইজন স্যার থাকার কথা। 3-1 এর কথা বলছেন মেবি স্যার। 3-1 এ তো আমাদের মাস্টার স্যার নিচে থিওরি অফ মেশিন। না, ওইটা না, তাহলে হয়তো বা শুধু আরাফাত রানা স্যার আছে। একটা ল্যাবে তো দুইজন থাকার কথা, তোমাদের কি একজন একটা ল্যাব নেয় এরকম হয়েছে? জি তাহলে হতে পারে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না এটা, তাহলে রানা স্যার হয়তো নেবে তোমাদের। So, এই যে যারা প্রেজেন্ট থাকে না, বিশেষ করে 126 থেকে 128, 126, 127, 128, 129, 30 আছে, গতদিনেও আমি তাদেরকে একই অবস্থায় পাইলাম, না ভাই, আজকেও একই অবস্থা। তো তাদেরকে বলে দিও এরকম হলে সমস্যা। না বলেন না, সমস্যা নেই আমার ক্লাস। হ্যাঁ হ্যাঁ ভাই। মিউট করো। ওকে, সো ওখানে কিছু প্রবলেম দেখানো হবে তোমাদের ল্যাবে। আমি যেগুলো মোটামুটি করাইছি এর মধ্যেই স্যারদেরকে বলবো এই টাইপের ম্যাথটা দিয়ে দেখানোর জন্য। তোমাদের মনে হয় এখান থেকে কয়েকজন বলতেছিল একটু সমস্যা হচ্ছিল অঙ্কতে, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট স্ট্যান্ডার্ড স্টিফনেস এর যে ম্যাথ গুলা ছিল, স্টিফনেস এর ম্যাথ গুলাতে মনে হয় তোমাদের প্রবলেম হচ্ছিল। তো দেখো এখানে আমি যদি একটু একটা ম্যাথ দেখাইছি এখানে, আর একটা ছোট্ট যদি ফিগার একটু ব্যাখ্যা করি। এরকম একটা বোল্টের ক্ষেত্রে লেন্থ এল ছিল হচ্ছে সম্পূর্ণটা, মানে একদম এই টপ টু বটম, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো লেন্থটাকে ক্যাপিটাল এল বলতো। স্মল এল হচ্ছে থ্রেডেড এবং আনথ্রেডেড, যে পোর্শনটা অ্যাক্টিভ আছে, মানে যে পোর্শনটা মেম্বারের সাথে গ্রিপ করে আছে, এটা হচ্ছে স্মল এল। এলডি হচ্ছে যেটুকুতে থ্রেড নাই সেইটুকু, আর এলটি হচ্ছে যেটুকুতে থ্রেড আছে সেইটুকু, আর ক্যাপিটাল এলটি হচ্ছে টোটাল থ্রেড যতটুকুতে আছে। ঠিক আছে, তো এগুলো জিনিসপত্র টুকটাক আগেও দেখাইছিলাম, এখানে কিছু ফর্মুলা ছিল, এগুলো দিয়ে আসলে ক্যালকুলেশন করা হয় একটা থেকে আরেকটা কিভাবে বের করা হয়। এডি হচ্ছে এই যে এই ডায়ামিটারে ক্রস সেকশনের এরিয়া পাই ডি স্কয়ার বাই 4, আর এটি হচ্ছে থ্রেডেড পোর্শনের এরিয়া ক্রস সেকশন। এই যে থ্রেডেড পোর্শনটা আছে, এই থ্রেডেড পোর্শনে ক্রস সেকশন এরিয়া পাবো কোথা থেকে? টেবিল 8.1, 8.2 থেকে। আর থ্রেডেড পোর্শনের ক্ষেত্রে স্টিফনেস এইটা, আনথ্রেডেড এর ক্ষেত্রে স্টিফনেস এইটা, দুইটা পোর্শন আছে। এরপর দুইটাকে যখন একখানে করা হয়েছিল তখন একটা স্টিফনেস পাওয়া হয়েছিল, এটা হচ্ছে ফাস্টেনারের মানে বোল্টের স্টিফনেস। অ্যাকচুয়ালি এটা দেখাইছিলাম তোমাদেরকে। এরপর ছিল মেম্বারের স্টিফনেস। মেম্বার বলতে যেগুলো অ্যাকচুয়ালি এখানে জয়েন্ট অবস্থায় থাকে ভিতরে সেগুলো। তো মেম্বারের স্টিফনেস এই যে আমি দেখাইছিলাম তোমাদেরকে এই ফর্মুলা। এখানে শুধুমাত্র ইটা হচ্ছে মানে আননোন আর কি। ইটা হচ্ছে বেসিক্যালি ম্যাটেরিয়ালের প্রপার্টি। এটা যদি স্টিল হয় স্টিলের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা যদি কাঠ হয় কাঠের ক্ষেত্রে নিতে হবে। তো বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকম হবে এটা। এখানে যদি 4-5টা থাকে একসাথে তো সেগুলো এইভাবে
একটার সাথে আরেকটা প্যারালালি নিতে হবে, প্যারালাল কানেকশন যেটা, এটা অ্যাকচুয়ালি সিরিজ কানেকশন কিন্তু সার্কিটের জন্য প্যারালাল। এই ফর্মুলা তোমরা আগে জানো আগে থেকেই। এরপর 8.4 একটা ম্যাথ আমি তোমাদেরকে করতে বলছিলাম, এটাতে মনে হয় একটু সমস্যা হয়েছিল, আমি একটু এটা দেখাবো আজকে তোমাদেরকে। তো দেখো এই ফর্মুলাতে কি বলা আছে, ফিগার 8.19, এটা একটা ক্রস সেকশন দেয়া আছে, এটা একটা ক্রস সেকশন, কিসের ক্রস সেকশন, কাস্ট আয়রন প্রেসার ভেসেল। প্রেসার ভেসেল দেখছো তোমরা? জি স্যার, জি স্যার। তো প্রেসার ভেসেলের ক্ষেত্রে যখন জয়েন্ট থাকে, তোমাদেরকে একটু দেখাই আমি, প্র্যাকটিক্যালি এরকম হয়। এটা দেখতে পাচ্ছ? আমার কি গুগল ক্রোম দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখো, এখানে হাই প্রেসার থাকে অনেক, তো যার কারণে দুইটা সাইডকে একসাথে ধরে রাখার জন্য অনেকগুলা নাট বোল্ট এইভাবে ইউজ করা হয়েছে, কেমন? তো এটা বিভিন্ন কনফিগারেশন হতে পারে, যেমন এখানে দেখা একটা আছে যে এরকম। তো এরকম অনেক হতে পারে অনেক ভাবে। এখানে দেখো অনেকগুলো নাট ইউজ করছে। তো অনেকগুলো নাট বোল্ট ইউজ করার কারণটা কি? অনেকগুলো কেন ইউজ করা লোডটা কমানোর জন্য। যখন লোড বেশি থাকবে তখন অবভিয়াসলি অনেক বেশি ইউজ করতে হবে, যখন লোড কম থাকবে তখন কম ইউজ করতে হবে। তো আমাদের এখানে একটা ম্যাথ দেয়া আছে, এই ম্যাথটাতে অ্যাকচুয়ালি কি বলা আছে আমি একটু দেখে নিই। স্যার নাট বোল্ট বেশি ইউজ করলে ওই পয়েন্টগুলো উইক হয়ে যায় না স্যার? না, ওই বেস ম্যাটেরিয়াল যেটা আছে, বেস স্ট্রাকচার, এটা হয়তো একটু উইক হয়, কিন্তু ওইটার জন্য ফেল করে না। ফেল বেসিক্যালি করে এই নাট বোল্টের জন্য, এই জন্য নাট বোল্টের সংখ্যা বাড়ায় দেওয়া হয়। এটা স্যার কি এটা কি হয়, সেফটি ফ্যাক্টর হিসেবে ইউজ করে অনেকগুলা? সেফটি ফ্যাক্টর তো অবশ্যই আছে এখানে, দেখবা সেফটি ফ্যাক্টরও আছে, আবার অনেক ফ্যাক্টর আছে, অনেক বিবেচনা আছে, ওগুলো নিয়ে আমরা এখানে অঙ্কটা সাজাইছি। তো এখানে কি বলা আছে যে এ টোটাল অফ এন বোল্ট, যদিও এখানে একটা মাত্র বোল্ট দেখানো হচ্ছে, এটা যেহেতু একটা ক্রস সেকশন, তো এখানে এন সংখ্যক বোল্ট আছে, কয়টা বোল্ট আছে এটা বলে নেই। তো এখানে এন সংখ্যক বোল্ট আছে, এটা 10টা হতে পারে, 5টা হতে পারে। আর টু বি ইউজড টু রেজিস্ট এ সেপারেটিং ফোর্স অফ 36 KIP। এখানে যখন এই দুটা মেম্বারকে আমি এইভাবে ধরে রাখি, তখন বেসিক্যালি কি হয়, এখানে একটা টেনজাইল ফোর্স থাকে যেটা এই মেম্বার এবং এই মেম্বারটাকে আলাদা করতে চায়, এই আলাদা করতে চাওয়াটাকে রেজিস্ট করে বেসিক্যালি আমাদের এই বোল্ট। সেই বোল্টটা এবং নাটটা এই জিনিসটাকে গ্রিপ করে ধরে রাখে এমন ভাবে যেন এই সেপারেটিং ফোর্স যে আছে এইটার বিরুদ্ধে সে কাজ করতে পারে। তো আমাদের এখানে বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হয়েছে ডিটারমাইন, বের করতে বলা হয়েছে কেবি, কেএম এবং সি। কেবি হচ্ছে বোল্টের স্টিফনেস, কেএম হচ্ছে মেম্বারের স্টিফনেস, এই যে মেম্বারটা আছে এটার স্টিফনেস, এবং সি হচ্ছে স্টিফনেস কনস্ট্যান্ট। ঠিক আছে, এই দুটার একটা ফর্মুলা থেকে সি আসে। সো এই তিনটা আমাদেরকে এখান থেকে বের করতে বলা হয়েছে। এরপর কি বলা হয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ বোল্ট রিকোয়ার্ড ফর এ লোড ফ্যাক্টর অফ 2। কয়টা বোল্ট লাগবে এই জিনিসটাকে ধরে রাখতে সেটা বের করতে বলা হয়েছে যখন লোড ফ্যাক্টর 2। লোড ফ্যাক্টর 2 মানে কি, যেই লোড আছে এইটার দ্বিগুণ লোড ক্যারি করার জন্য কতগুলা বোল্ট লাগবে, এটা হচ্ছে লোড ফ্যাক্টর 2 বোঝায়, বুঝছো? তো লোড ফ্যাক্টর 2, সেফটি ফ্যাক্টর 2 এগুলা মোটামুটি কাছাকাছি কথা। এখন যদি লোড ফ্যাক্টর 3 বুঝায়, তার মানে এখন যে লোডটা দেয়া আছে এর 3 গুণ লোড হিসাব করে আমাকে ক্যালকুলেট করতে হবে, কেমন? তো লোড ফ্যাক্টর যদি 10 বলা হয় তার মানে 10 গুণ। তো এইভাবে লোড ফ্যাক্টর যত বাড়বে অ্যাকচুয়ালি তখন অবভিয়াসলি তোমার নাট সংখ্যা, বোল্ট সংখ্যা বেড়ে যাবে। এরপর বলা হয়েছে
উইথ দ্য নাম্বার অফ বোল্ট অবটেইন ইন পার্ট বি, বি থেকে যে নাম্বার অফ বোল্ট তুমি পাবা, ডিটারমাইন দ্য রিয়েলাইজড লোড ফ্যাক্টর, এবং সেইটা থেকে লোড ফ্যাক্টর কত হবে এটা বের করতে বলা হয়েছে। ইল্ডিং ফ্যাক্টর অফ সেফটি বের করতে বলা হয়েছে। লোড ফ্যাক্টর ফর জয়েন্ট সেপারেশন, জয়েন্ট সেপারেশন হতে পারে এরকম লোড ফ্যাক্টর কত, এটা এই বেসিসে লোড ফ্যাক্টর কত, এটা ক্যালকুলেশন, এটা আমরা দেখবো এক এক করে। তো ফার্স্ট অফ অল আসি কেবি, কেএম, কে আর হলো সি। তো কেবি বের করার জন্য বেসিক্যালি কি লাগে একটু আগে দেখালাম তোমাদের। ওই গেল, এই দেখো এই দুটা পোরশন, একটা হলো কেটি, কেডি, এই দুটা জিনিস থেকে কম্বাইন্ড হয়ে চলে আসছিল কেবি। তো কেবি তে বেসিক্যালি কি লাগে, এডি, এটি, ই, এডি, এলটি, এডি, এলডি, মানে এই যে বোল্টটা আছে, বোল্টের এই যে ভিতরের প্যারামিটার গুলা, এলডি, এলটি, এই জিনিসপত্রগুলো আমাকে বের করতে হবে। এগুলো তো এখানে দেয়া নাই, আমার এই ম্যাথে কি দেয়া ছিল, এই ম্যাথে কি দেয়া ছিল কোথাও এলডি, এলটি, এগুলো কথা এগুলো দেয়া নাই, এগুলো আমাকে বের করতে হবে এক এক করে। তো দেখো এখানে যে জিনিসটা দেয়া আছে সেটা কি, 5/8 ইঞ্চ 11 ইউএনসি, এটা দ্বারা বোঝায় যে এই ডায়ামিটারের 11 বোঝায় হচ্ছে প্রতি ইঞ্চিতে 11টা থ্রেড আছে, এটা বোঝায় প্রতি ইঞ্চিতে 11 সংখ্যক থ্রেড আছে। আর এই যে 3/4, 3/4 মানে এইটুকু মেম্বারের লেন্থ হচ্ছে, উইথ হচ্ছে এখানে 3/4, এইটুকু হচ্ছে 3/4, তাহলে এইটাই হলো টোটাল মেম্বারের লেন্থ, এবং এই মেম্বারের লেন্থটাই হচ্ছে এখানে বেসিক্যালি আমার এই যে বোল্ট আছে, এই বোল্টের কতটুকু অংশ অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভ অংশের লেন্থ, মানে এল এর ভ্যালুটা এখানে দেয়া আছে, স্মল এল এর ভ্যালুটা। এটা আমরা একটু পরের ফিগারে গেলে ক্লিয়ার হবে। দেখো তাহলে 3/4 মানে কত বলো তো আমাকে, 3/4 তিনকে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 0.75 না? তাহলে 0.75 আর 0.75 মিলে কত হবে, 1.5 তাহলে এই 1.5টা এই ফিগার দেখে বলো তো কিসের ভ্যালু দেয়া আছে 1.5, এল এর ভ্যালু, স্মল এল না ক্যাপিটাল এল, স্মল স্মল এল এর ভ্যালু দেয়া আছে। তাহলে স্মল এল থেকে ক্যাপিটাল এল বের করতে গেলে কি করতে হবে আমাকে, স্মল এল এর সাথে কি কি যোগ করতে হবে, এই যে বোল্টের যে সরি নাটের যে হাইটটা ছিল এইচ, এই হাইটটা লাগবে, আর কি লাগবে, এই যে অংশ থ্রেডের বাইরে মানে হচ্ছে অ্যাক্টিভ থ্রেড যেটুকু না সেই অংশটুকু, এইটুকু আর এইটুকু যোগ করলে আমি টোটাল লেন্থটা পেয়ে যাব। তো দেখো এটা কিভাবে বের করা হয়েছে, যে গ্রিফ এল ইজ ইকুয়াল টু 1.5, যেটা আমরা মুখে মুখে ক্যালকুলেশন করলাম সেটাই যে 1.5, এবং টেবিল A31 থেকে কি পাবো, নাট থিকনেস এইটা পাবো। এখন এই যে নাট থিকনেস, এই যে নাটের কতটুকু থিকনেস, এটা কোন জায়গা থেকে পাবো, টেবিল A31, ঠিক আছে। এখন টেবিল A31 এ যদি আমরা একটু যাই, দেখতে পাচ্ছ কিনা দেখো তো, দেখতে পাচ্ছ, জি স্যার আসছে। আচ্ছা এখানে দেখো এই যে নমিনাল সাইজ, এখানে দেখো হেক্সাগোনাল নাট যেহেতু এটা A31 এ দেখো এই যে 5/8, ঠিক আছে, 5/8 এর জন্য আমাকে কি বের করতে বলা হয়েছে, রেক্টেঙ্গুলার হেক্সাগোনালের এই যে 5/8, 35/68 নাটের হচ্ছে তোমার থিকনেস, কি বলে হাইট, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি আমরা কত বসাইছিলাম,
জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করার সমস্যা। এই দেখো 35/64, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি বসাচ্ছি, যে এই নাটের যে থিকনেস যেটা ছিল এটা ছিল হচ্ছে 35/64। এটা আমরা পাইলাম টেবিল A31 থেকে। A31 টা অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিক্স এ দিয়ে বোঝায়, সবসময় মনে রাখবা এ তে বোঝায় হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স এর 31 নম্বর যে টেবিলটা সেইটা বই হাতে থাকলে দেখা গেল যে খুব দ্রুত বের করা যায়, পিডিএফ এ বের করতে গেলে একটু সময় লাগে, সেইটা পাইলাম। আর 1.5 হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে 35/64। আর এইটুকু এক্সট্রা আছে না এখানে, তো এক্সট্রা কতটুকু থাকতে পারে এখানে, এটা ডিপেন্ড করবে যতটা থ্রেড বেশি আছে, ঠিক আছে। যতটা থ্রেড আমার কাজে লাগলো না এই থ্রেডটা বের করতে হবে। তো এখন এখানে থ্রেড ধরে নেওয়া হচ্ছে যে 2টা থ্রেড এখানে বেশি আছে। তো এই যে অ্যাডিং 2 থ্রেড, 2টা থ্রেড যদি আমি এখানে বেশি ধরে নিই, তাহলে একটা থ্রেডের হচ্ছে ছিল উইথ কত 1/11, যেহেতু এখানে বলা হয়েছে 11 মানে হচ্ছে প্রতি 11। হ্যালো, কেউ কিছু বললা? প্রতি 1 ইঞ্চিতে 11টা থ্রেড থাকে, তাহলে 2টা থ্রেডের জন্য কতটুকু সে কয় ইঞ্চি জায়গা নেবে, 2/11, ঠিক আছে। এটা হবে হচ্ছে 2.229 ইঞ্চ। তার মানে আমি যে ক্যালকুলেশনটা করলাম বা আমি যে নাটটা বোল্টটা ডিজাইন করলাম, এই বোল্টটা 2.229 ইঞ্চ পরিমাণ লম্বা হতে হবে। স্যার বাকি থ্রেডটাকে ধরে নিছে নাকি কোশ্চেনে দেয়া থাকবে? এটা দেয়া ছিল না, এটা 2টা 3টা তুমি ধরে নিতে পারো, 3টাও ধরে নিতে পারো। তো এখন কথা হচ্ছে যে এই সাইজের আদৌ কি কোনো বোল্ট বাজারে অ্যাভেলেবল আছে কিনা। তো এটা আমরা চেক করব কোন জায়গা থেকে, টেবিল A17 আছে, A17 এ গিয়ে দেখবা যে অনেকগুলা বোল্টের তোমার ইয়া দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে। তো তুমি এখান থেকে দেখতেছো যে এইটার কাছাকাছি যে লেন্থটা সেটা হচ্ছে যে 1/4, মানে হচ্ছে 2.25 ইঞ্চ। তার মানে 2.25 ইঞ্চ অ্যাভেলেবল আছে। তাহলে এটার কাছাকাছি হলে না এটা, তাহলে কোনটা নিতে হবে, সিলেক্ট করতে হবে কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে কোন বোল্টটা সিলেক্ট করতে হবে, এই বোল্টটা, এটার কাছাকাছি যেটা হবে সেইটা নিতে হবে। কখনো এটা কম নেওয়া যাবে না, এটার চেয়ে একটু বেশি নিতে হবে। তাহলে টেবিল A17 থেকে আমরা এইটা পাবো এল। তাহলে এল কত হবে 2.5। যদিও আমাদের ক্যালকুলেশনে এটা আসলে, কিন্তু এটা তো বাজারে অ্যাভেলেবল নাই। আমাকে অ্যাভেলেবল যেটা ম্যানুফ্যাকচারাররা যেটা অ্যাভেলেবল রাখছে সেটা নিতে হবে। এরপর আসো এলটি। এলটি ক্যালকুলেশনের জন্য ইকুয়েশন 8.13 আছে, এইটা থেকে এলটিটা ক্যালকুলেশন করতে হয়েছে। ক্যাপিটাল এলটি মানে থ্রেডের কতটুকু লেন্থ হবে সেটা। তো এটা বের করার জন্য দেখো 2টা কন্ডিশন আছে, একটা 6 ইঞ্চির চাইতে এল কম আর একটা 6 ইঞ্চির চাইতে বড়। তাহলে এল এর ভ্যালু যেহেতু আমার 2.25 মানে কোন রেঞ্জের মধ্যে পড়তেছে, উপরের রেঞ্জটা না, উপরের রেঞ্জটা পড়তেছে, তাহলে ওখানে বসায় দাও ভ্যালু। ওখানে বসায় দিলে 2d, d বলতে এটা ডায়ামিটার, আনথ্রেডেড পোরশনের ডায়ামিটার, এটা হলো 5/8। এই যে 5/8 বসালে 0.625, আর 1/4 এর ভ্যালু তো 0.25। তাহলে এলটি কত পাইলাম 1.5 ইঞ্চ, কেমন। তাহলে এলটি পাইলাম, দাও স্মল এল পাইছি, ক্যাপিটাল এল পাইছি, তারপর হচ্ছে ক্যাপিটাল এলটি পাইছি। এরপর বাকি যে প্যারামিটার গুলো আছে এলডি, এলটি, স্মল এলডি এগুলো এখান থেকে বের হয়ে যাবে ক্যালকুলেশন করলে। ফার্স্ট অফ অল যদি বলি এলডি এর কথা, স্মল এলডি মানে এই যে এইটুকু, তাহলে টোটাল নাটের লেন্থ থেকে যদি এলটিটা বাদ দিয়ে দেই, টোটাল নাটের লেন্থ হচ্ছে আমার 2.25। এই যে 2.25 টোটাল নাটের লেন্থ, এটা পাইছি একটু আগে 2.25। 2.25 থেকে থ্রেডেড অংশটা বাদ দিয়ে দিলাম 1.5, এটা আসবে 0.75। এরপর আবার এলটি পাবো। তো এইভাবে
এখান থেকে যে জিনিসগুলো ক্যালকুলেশন করে নেওয়া দরকার সেটা হচ্ছে যে এলডি এলটি, এটার হচ্ছে ক্রস সেকশন এরিয়া, থ্রেডের ক্রস সেকশন এরিয়া। এখন এগুলো কিভাবে পাবো? এই এডি যে অংশটুকুতে থ্রেড নাই, এটার ক্রস সেকশন এরিয়া কি হবে? পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে যে অংশে থ্রেড নাই এটার ডি হলো 0.625 স্কোয়ার ডিভাইডেড বাই 4, 0.3064 ইঞ্চ বের হবে। থ্রেড যে অংশটুকু আছে এইটার ক্রস সেকশন এরিয়া বের করা টেবিল 8.2 থেকে আসবে। তো এখানে দেখো আমার এই যে কি বলে হচ্ছে তোমার বোল্টের প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলা বের করাটা হচ্ছে প্রথম টার্গেট। আমার স্টিফনেস বের করতে গেলে প্যারামিটার গুলা বের করতে হবে। এরপর স্টিফনেস এর যে ফর্মুলা আছে এডি এটি ই, এই সবগুলো আমি এখন এখান থেকে পাইলাম, পেয়ে এখানে বসাই দেবো, কেবিটা পেয়ে যাবো। কেবিটা হচ্ছে বোল্টের স্টিফনেস। তো ওই বোল্টের স্টিফনেস বের করতে পারবা? এখন যে কোনো একটা প্রবলেম দিলে বের করতে পারবা? রোল নম্বর 37 আরাফাত। রোল নম্বর 37 আছো? জি স্যার। আরাফাত এখানে দেখো তো এই ইকুয়েশনটা চেনো কিনা, এই যে কেবি ইকুয়েশনে দেখো এডি এটি ই, এই প্যারামিটার গুলা এগুলো কোনোটা তোমার অজানা কিনা, যে এটা বুঝতেছি না স্যার? স্যার না স্যার, আমি তেমন বুঝতেছি না। তো বলো তো এখানে এডিটা কি জিনিস? এডিটা কি জিনিস? কি হলো, তুমি এখনই বললা বুঝছো? পারবো না স্যার। হ্যাঁ স্যার পারবো না স্যার, আমি অধ্যায়টা এখনো দেখি নাই। অধ্যায়টা দেখো নাই তো কি হয়েছে? আমি যে এতক্ষণ ধরে বক বক করলাম, এডিটা হচ্ছে এই যে আনথ্রেডেড যে পোরশন আছে, এই পোরশনের ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে, এই যে এই সেকশন। আর এটি থ্রেডেড অংশের এই যে এই অংশের ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে। আর এলটিটা হচ্ছে থ্রেডেড অংশের লেন্থ, আর এলডিটা হচ্ছে আনথ্রেডেড অংশের লেন্থ। তো এগুলো সিরিয়ালি একটার পর একটা বের করতে হবে, যেভাবে আমি দেখাইলাম। তোমরা কোনো কোশ্চেনও করো না, আবার বলো স্যার আমি এটা দেখি না। এটা কি ধরনের কথা ভাই? কোশ্চেন করবা, যেটা বুঝবা না ওটা কোশ্চেন করবা। আমাকে যদি কোশ্চেন না করো আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝতেছো না? আমি তো আগায় যাব, তখন তোমরা রেসপন্স করবে না, তখন আমি ধরে নেবো যে তোমরা বুঝতেছো না। তোমরা না বুঝে যদি খালি ঘুমাও ক্লাসের মধ্যে, কেমনে হবে? রোল নম্বর 48 আছো? জি স্যার, প্রেজেন্ট। আচ্ছা তুমি একটু বলো তো এখানে ইটা কি জিনিস? স্যার মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা কার মডুলাস অফ ইলাস্টিসিটি? এটা কাস্ট আয়রন। হ্যাঁ, যে কাস্ট আয়রন অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে দেখো এখানে একটু কনফিউশন হতে পারে তোমাদের। এখানে আমরা যেহেতু বোল্টের স্টিফনেস বের করতেছি, বোল্টের স্টিফনেস বলতে অ্যাকচুয়ালি এই বোল্টের যে ম্যাটেরিয়াল আছে, এই বোল্টের ম্যাটেরিয়ালটাকে আমাকে এখন কনসিডার করতে হবে, ঠিক আছে। তো কাস্ট আয়রন তো হচ্ছে যেটা আমার এই যে মেম্বার, সেইটা কাস্ট আয়রন, কেমন? এই যে মেম্বার যেটা সেটা কাস্ট, বোল্টটা তো কাস্ট আয়রন। তো এটা পাবো কোন জায়গা থেকে? স্টিলের না স্যার? বেসিক্যালি স্টিলেরই হয়। আচ্ছা, এই পয়েন্ট থেকে পাবো। হ্যাঁ, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ম্যাটেরিয়াল দুইটা, একটা হলো মেম্বারের ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে বোল্টের ম্যাটেরিয়াল। যখন কেবি নেব তখন কিন্তু এই মডুলাস অফ ইলাস্টিসিটি ওই বোল্টেরই নিতে হবে, কেমন? এরপর যে পরে আসবে, যেমন ধরো যে নেক্সট স্টেপে যখন আমি মেম্বারের স্টিফনেস নেব, মেম্বারের স্টিফনেস নিতে গেলে দেখো ই আসতেছে, ই ডি এল, যেগুলো আমরা একটু আগে বের করছি। এখানে ই কিন্তু হচ্ছে মেম্বারের স্টিফনেস। তো
এখানে মেম্বার স্টিফনেসটা বসাতে হবে। এটা পাবো কোন জায়গা থেকে? A24 থেকে পাবো কাস্ট আয়রন। তো কাস্ট আয়রনের এই যে 14 MPSI এটা পাবো। মেট্রিক পদ্ধতিতে হলে তখন আলাদা। এরপর ভ্যালুগুলো খালি এখানে বসাই দিব, যেগুলো আমি একটু আগে বের করলাম একটার পর একটা, ওগুলো এখানে বসাই দেবো, তাহলে km টা পেয়ে যাবে। km টা আসবে হচ্ছে 8.95 মেগা এলবি ফোর্স পার ইঞ্চ। তো কেবি পাইলা, km পাইলা, এরপর সি যদি বের করতে বলা হয়, সি হচ্ছে স্টিফনেস কনস্ট্যান্ট। স্টিফনেস কনস্ট্যান্ট হচ্ছে এই ফর্মুলা, এখানে বসাই দিবা, বের হয়ে যাবে। এগুলো হচ্ছে একটার পর একটা সিরিয়ালি আসবে। যদি তুমি ফার্স্টে এই ক্যালকুলেশনটা করতে পারো, এই যে থ্রেডেড অংশের লেন্থ, আনথ্রেডেড অংশের লেন্থ, এই জিনিসগুলো যদি বের করতে পারো এখান থেকে, তাহলে বাকি জিনিসপত্রগুলো জাস্ট ইকুয়েশনে বসাই দিলেই হয়ে যাবে। স্যার বলো স্যার স্যার আগে স্লাইডটা স্যার একটা জিনিস একটু বলতাম। বলো। স্যার এখানে স্যার ওই যে মানে লেন্থ লেস দেন অর ইকুয়াল 6, তারপর হচ্ছে লেন্থ গ্রেটার দেন অর 6, এটা এটা কি? যদি একটু আবার বলতেন স্যার, বুঝি আচ্ছা, নাই স্যার, একটু আবার। হ্যাঁ, দেখো এখানে বলা হচ্ছে যে টোটাল লেন্থ আমার পাইছি হচ্ছে এই যে 2.29 সামথিং, কিন্তু এটা বাজারে এর কাছাকাছি আছে হচ্ছে এইটা, মানে ম্যানুফ্যাকচারাররা দিচ্ছে আমাকে 2.25। কেমন? তো আমার লেন্থ ধরতে হবে 2.25 ইঞ্চ। ওকে, তাহলে 2.25 ধরলাম। তো 2.25 যদি হয়, এই 2.25টা 6 এর থেকে ছোট না বড়? এই 2.25 স্যার। 6 এর চেয়ে ছোট, তাহলে উপরের ইকুয়েশনটা ইউজ করতে হবে না? তাহলে থ্রেডেড জি স্যার। অংশের লেন্থ বের করতে গেলে আমার উপরের ইকুয়েশনটা ইউজ করতে হবে, নিচেরটা করা যাবে না। কেমন? এটা যদি 6.25 হতো তখন তুমি নিচেরটা ইউজ করতে, বুঝছো? ও আচ্ছা, জি স্যার, বুঝছি বুঝছি জি স্যার। সো কেবি, কেএম, সি এগুলো পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের যদি একটু ম্যাথটাতে আমরা একটু যাই, ম্যাথটাতে আমাদের কি বলা ছিল? ম্যাথটাতে বলা ছিল ডিটারমাইন কেবি, কেএম, কেস আর হলো সি, এগুলো আমরা সব বের করলাম। এবার বলা আছে ফাইন্ড দ্য নাম্বার অফ বোল্ট রিকোয়ার্ড ফর এ লোড ফ্যাক্টর অফ 2। লোড ফ্যাক্টর 2 হলে কতগুলা বোল্ট এখানে ইউজ করতে হবে, এটা আমাকে বের করতে হবে। কেমন? তো এখানে যদি লোড ফ্যাক্টর 2 হিসাব করি, তাহলে এখন যে লোড আছে তার সাথে কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে না? দেখো তাহলে নাম্বার অফ বোল্ট কতটা বের করার জন্য n ইজ ইকুয়াল টু কি হবে? লোড ফ্যাক্টর এবং পি টোটাল। এই পি টোটাল বেসিক্যালি যেটা ছিল এটার সাথে লোড ফ্যাক্টরটা গুণ হয়ে যাচ্ছে, কারণ আমি যতটুকু লোড আছে তার চাইতে দ্বিগুণ লোডের জন্য হিসাব করতেছে, যাতে করে আমার ম্যাটেরিয়ালটা সেফ থাকে। কেমন? এই জন্য দেখো লোড ফ্যাক্টরের সাথে গুণ হয়ে গেছে। আর একটা সি সামনে আসছে, সি হলো কতটুকু অংশ বোল্ট ক্যারি করবে এইটার পার্সেন্টেজ। তো একটু আগে বের করছি, সি হলো 0.368, মানে 36% বোল্ট ক্যারি করবে, বাকি অংশ কি বলে তোমার মেম্বার ক্যারি করবে। তো এই জন্য এই ফর্মুলা। এখন কথা হচ্ছে এই ফর্মুলা কি আমরা মুখস্থ রাখবো? না, এই ফর্মুলা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, এটা বইয়েই একদম আছে। তো ওইখান থেকে নাম্বার অফ বোল্ট ক্যালকুলেশন করার ফর্মুলাটা তোমাকে নিয়ে অঙ্কটা করতে হবে। তো এখানে আননোন কি কি আছে? আননোন আছে হচ্ছে এসপি, এটি, এটি তো বের করছে একটু আগে। এফআই, এফআই হচ্ছে ইনিশিয়াল লোড, বুঝছো? ইনিশিয়াল লোড যেটা দেয়া থাকে, এটা তোমাদের আগে আলোচনা করা হয়েছিল যে ইনিশিয়ালি কতটুকু লোড আমার এখানে দেয়া থাকবে। তো ইনিশিয়াল লোড এবং এই সমস্ত জিনিসপত্র ক্যালকুলেশন করব আমরা এই ইকুয়েশন দেখো। ইনিশিয়াল লোড ইজ ইকুয়াল টু 0.75 এটি এসপি। এসপিটা হচ্ছে প্রুফ স্ট্রেংথ। প্রুফ স্ট্রেংথটা কোন জায়গা থেকে পাবো? টেবিল 8.9 থেকে পাবো। টেবিল 8.9 থেকে পাবো প্রুফ স্ট্রেংথ, ঠিক আছে? আর এটি তো বের করছি, এখান থেকে পাইলাম 14.4 কেআইপি। এটা হচ্ছে এফআই, ইনিশিয়ালি কতটুকু টেনশনে ছিল আমার এই বোল্টটা।
তো তোমরা সবাই জানো যে ইনিশিয়ালি যে কোনো লোড অ্যাপ্লাই করার আগে বোল্টটাকে তো টাইট করে লাগাতে হয়। তো নাট বোল্টটাকে যদি টাইট করে আমি লাগাই তাহলে ওখানে অবশ্যই বোল্টটা একটা ইনিশিয়াল লোড ক্যারি করবে। তো এটাই হচ্ছে এফআই। তো এটা বের করার ফর্মুলা এটা। এখান থেকে নাম্বার অফ বোল্ট যদি আমি বের করি তো দেখো বের হয় 5.52। তো এরা বলতেছে 5.5টা বোল্ট লাগাইতে হবে তাহলে এই জিনিসটা সেফ থাকবে। তো এখন আমাকে বলো 5.5টা বোল্ট লাগানো কি সম্ভব? না স্যার, কয়টা লাগাতে হবে তার? 6টা লাগাইতে হবে। তাহলে এখানে আমাকে লাগাইতে হবে 6টা। তাহলে 5.5টা বোল্ট লাগাইলে লোড ফ্যাক্টর কত হওয়ার কথা? 2 না? তাহলে 5.5টা ভোল্ট লাগাইলে যদি লোড ফ্যাক্টর 2 হয় তাহলে 6টা লাগাইলে অবশ্যই লোড ফ্যাক্টর কি হবে? তার সাথে আরেকটু বেশি হবে না? জি স্যার। ওইটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল যে যদি আমরা 6টা লাগাই তাহলে লোড ফ্যাক্টরটা কত হবে। তাহলে এই একই ফর্মুলায় বসাবো। এক্ষেত্রে এন বসাবো 6 আর এন এলটা আমাদের আননোন থাকবে। তো এন এলটা এখান থেকে দেখো বের করছি, বের করে আসলে 2.18। যেহেতু 5.52 এর জন্য মানে 5.5টা ভোল্টের জন্য আমার লোড ফ্যাক্টর 2, তাহলে অবশ্যই 6টার জন্য আসবে একটু বেশি। এটা আসছে দেখো 2.18। এখানে জাস্ট ইকুয়েশন গুলাতে তোমাদের আসলে কি চাচ্ছে এই জিনিসটা বের করা শিখতে হবে ফার্স্ট অফ অল। কারণ পরীক্ষাতে তোমাকে ম্যাথটাই তো করতে হবে, বইটা তো তোমার সামনেই দেওয়া থাকবে। তোমাকে এই টেবিল গুলা ঘেটে এই ভ্যালু গুলা বের করার প্র্যাকটিসটা করতে হবে। তোমরা যদি ভ্যালু গুলা বের করার প্র্যাকটিস না করো তাহলে ইকুয়েশন খালি লিখতে পারবা কিন্তু ইকুয়েশন থেকে কোন দিকে যাইতে হবে এটা কিছু করতে পারবা না। সো এই ভ্যালু গুলো বের করাটা তোমাদের শিখতে হবে যে আসলে এই সি কি জিনিস, এই এসপি কি জিনিস, এটি কি জিনিস, এফআই কি জিনিস, এই জিনিসগুলো তোমাকে বের করতে হবে টেবিল থেকে খুঁজে খুঁজে। কোনোটা ইকুয়েশন থেকে নিতে হবে, কোনোটা টেবিল থেকে নিতে হবে। তাছাড়া ম্যাথ মোটামুটি কাছাকাছি টাইপের, এই জিনিসগুলো বের করাটা শিখতে হবে। এরপর বলা হচ্ছিল ইল্ডের জন্য সেফটি ফ্যাক্টর কত হবে, এটাও একটা ফর্মুলা আছে সেখান থেকে পাবো। ইল্ড স্ট্রেস সরি ইল্ডিং এর জন্য যতটুকু হবে সেটা, তো এখানে এই ফর্মুলায় বসাই দেব। এখন এসপিটা কিন্তু তোমাদের এই যে বললাম আগেও লাগলো, দেখো এসপিটা একটু আগেও লাগছে। এসপিটা বেসিক্যালি হচ্ছে প্রুফ স্ট্রেংথ, আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে বোল্টের এইটার স্ট্রেংথ কতটুকু সেইটাই হলো এসপি। এটা পাবো হচ্ছে 8.9 টেবিল থেকে। এটা দেখো এর পরের ইকুয়েশনেও আমাদের লাগতেছে। দেন ফাইনালি আমাদেরকে বের করতে হবে লোড ফ্যাক্টর এগেইনস্ট জয়েন্ট সেপারেশন। আমার এই জয়েন্টটাকে ধরে রাখার জন্য সে কতটুকু ক্যাপাবিলিটি রাখলো। এমনও তো হতে পারে যে নাটও অক্ষত আছে, বোল্টও অক্ষত আছে, মেম্বারও অক্ষত আছে, কিন্তু মেম্বার দুইটা সেপারেট হয়ে গেছে, একটা থেকে আরেকটা সেপারেট হয়ে গেছে। এরকমও তো হতে পারে যে তুমি এত বেশি লোড অ্যাপ্লাই করছো যে মেম্বার দুইটা সেপারেট হয়ে গেছে, এরকম হতে পারে না? যেমন ধরে মেম্বার গুলাকে আমরা জয়েন করে লাগাই রাখি, এখন আমি যদি অনেক বেশি এখানে ফোর্স দেই তাহলে কি হবে? নাটও অক্ষত থাকবে, দেখা গেল বোল্টও অক্ষত আছে, মেম্বারও অক্ষত আছে, কিন্তু মেম্বার দুইটা লেগে নাই। তাহলে আমার প্রেসার ভেসেলের কাজ কি ছিল? প্রেসার ভেসেলের কাজ ছিল আমার এই জিনিসটাকে গ্রিপ করে ধরে রাখা যাতে ভিতরের ফ্লুইডটা বাইরে বের হতে না পারে। তো আমি যদি ভিতরের ফ্লুইডটা বাইরে বের হতে দেই তাহলে তো আমার ফেইলিওর হয়ে যাবে। আমার হয়তো ম্যাটেরিয়ালের ফেইলিওর হবে না, কিন্তু আমার যে স্ট্রাকচারটা আছে সেটা তো নষ্ট হয়ে যাবে। আমার ভিতরে যে গ্যাসটা আছে সেটা বের হয়ে গেলে আর কি থাকবে? তো ভিতরের ফ্লুইডটাকে প্রোটেক্ট করার জন্য পানি থাকতে পারে, এটাতে গ্যাস থাকতে পারে, এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমাকে এমন ভাবে ক্যালকুলেশনে রাখতে হবে যাতে করে এই দুটা মেম্বার সেপারেট না হয়ে যায়। ঠিক আছে? তো এই সেপারেশন হবে কিনা এটা আমরা পাবো এই সেফটি ফ্যাক্টর থেকে। এই যে এটা ইকুয়েশন 8.30। দেখো ইল্ডিং ফ্যাক্টর এটা ছিল 8.28, এর পরেই আছে 8.30। ঠিক আছে? এই দুটো ইকুয়েশন থেকে কনজিকিউটিভ তোমার এখানে ফ্যাক্টর অফ সেফটি গুলো বের করতে হবে। এখন একটু আমাকে তোমরা চিন্তা বুদ্ধি বিবেচনা করে বলো যে এই দুইটা মেম্বার
সেপারেট হতে পারে কখন? স্যার বোল্টের ইলাস্টিসিটির উপরে চলে গেলে প্রেসার। সেটা হতে তাহলে- পারে, বা এটা আমরা এভাবে বলতে পারি না যে আমরা ইনিশিয়ালি কতটুকু লোড দিয়ে রাখছি তার উপর। কারণ ইনিশিয়ালি যদি আমি অনেক বেশি লোড দিয়ে থাকি তাহলে কি হবে, এই দুটা মেম্বার কম্প্রেসড হয়ে থাকবে না? মেম্বার দুটা কম্প্রেসড হয়ে থাকবে না? জি স্যার। কম্প্রেসড হয়ে থাকলে তুমি যখন আবার এক্সটার্নাল লোড দিবা, বাইরে থেকে যখন লোড দিবা টেনশন, তখন ওই কম্প্রেশন টেনশন ব্যালেন্স হয়ে যাবে। তো এই জন্য দুইটা সেপারেশন এরার জন্য ইনিশিয়াল যে লোডটা আছে ওইটা বাড়াইতে হয়। ঠিক আছে, ইনিশিয়াল যে লোডটা আছে আমরা যখন টাইট করে নাটটা দেই তখন এই টাইটটা যত বেশি করবা ইনিশিয়াল লোডটা তত বেশি হবে। তুমি এই যে নাটটা যত বেশি টাইট করবা এতে ইনিশিয়াল লোডটা তত বেশি হবে, তার মানে তত বেশি ভালো করে গ্রিপ করে ধরে রাখবে। এই জন্য ফ্যাক্টর অফ সেফটি হিসাব করতে গিয়ে দেখো ওখানে এই যে এফআই দিয়ে, এফআই কে এই জিনিসটা দিয়ে ভাগ করতে হচ্ছে। এফআইটা হচ্ছে ইনিশিয়াল লোড, তো ইনিশিয়াল লোড যত বেশি হবে সেপারেশনের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি তত বেশি হবে। বুঝছো? আর ইকুয়েশন গুলো পাবো কোন জায়গা থেকে? ওই যে বললাম তোমাদের আসলে বইটা একটু বেশি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। স্ট্যাটিক্যালি লোড টেনশন জয়েন উইথ প্রিলোড, তো এই জায়গাতে দেখো এই যে ফ্যাক্টর অফ সেফটি গুলো দেয়া আছে। ঠিক আছে, ইল্ডিং এর ক্ষেত্রে এই যে ফ্যাক্টর অফ সেফটি এনপি ইজ ইকুয়াল টু এসপি এটি সিপি প্লাস এফআই, এগুলো বেসিক্যালি প্রুফ করে আসছে, একটা ইকুয়েশন থেকে বের হয়ে আসছে। তারপর এই যে ইকুয়েশন 38 8.30 এখান থেকে আসছে তোমার এই যে সেপারেশনের ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর। এগুলো হচ্ছে তোমাদেরকে যেহেতু পরীক্ষায় দেওয়াই থাকবে, তো এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, এগুলো just স্যার মনে রাখতে হবে। হ্যাঁ বলো। চাকরির পরীক্ষাগুলোতেও কি এই সূত্রগুলো আমাদেরকে দেয়া থাকবে? না, এগুলো 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 কোশ্চেন আসবে না, এই সেপারেশনের সেফটি ফ্যাক্টর এগুলো আসবে না। সেপারেশনের সেফটি ফ্যাক্টর বা এইরকম জিনিসপত্র আসবে না চাকরির পরীক্ষাগুলোতে। যেগুলো থাকবে সেগুলো হচ্ছে একদম সিম্পল যে ফর্মুলা সেগুলা। ঠিক আছে, এত কঠিন কঠিন জিনিস, এত কঠিন ফর্মুলা থাকে না বেসিক্যালি। মানে স্যার ওই যে সিম্পল স্ট্রেস ক্যালকুলেশন যেগুলো আমরা করি স্যার সেগুলা? হ্যাঁ, সেই রকম জিনিসপত্র থাকবে এখানে, এরকম বড় বড় ইকুয়েশনের ম্যাথ থাকে না। স্যার চাকরিতে কি এসব ইকুয়েশন সলভ করতে হবে না? চাকরিতে বল, চাকরি পরীক্ষায়? না না স্যার, মানে যখন জব করবে তখন। জব যখন করবে, এখন এই ফিল্ডে জব করলে তোমাকে যদি, তুমি যদি ডিজাইনে থাকো তাহলে ডিজাইন ফিল্ডে থাকলে অবশ্যই এগুলো করতে হবে। এখন আমরা যখন জব সেক্টরে যাই বেসিক্যালি তখন তো একটা স্পেসিফিক পোরশনে যাই, তাই না? কেউ হয়তো তোমার দেখা গেল রিসার্চ করবে, কেউ হয়তো সরকারি জব করবে। ঠিক আছে, এখন ধরো তুমি যদি একটা বয়লার ইন্সপেক্টর হও শিল্প মন্ত্রণালয়, তা বয়লার ইন্সপেক্টরের কাজ হচ্ছে যে সে সারা বাংলাদেশের বয়লার গুলো ইন্সপেকশন করবে। এখন বয়লারে কি কি থাকে? বয়লারে প্রেসার গেজ থাকে, প্রেসার ভেসেল একটা বিশাল বড়, বুঝতেইছো। তারপর ওখানে হাই টেম্পারেচারে এবং হাই প্রেসারে থাকে, তো ওখানে নাট বোল্ট কিন্তু ওখানেও আছে। তুমি যদি, তোমাকে যদি ডিজাইনের কাজটা বলা হয় তাহলে তুমি ডিজাইন করবে, মানে ডিজাইনের কাজ না, এখন ইন্সপেকশনের কাজ। এখন কে কোন ফিল্ডে আছে এটার উপর ডিপেন্ড করবে। তুমি দেখা গেল যে সরকারি যদি এরকম জব করো সেক্ষেত্রে তোমাকে তো ডিজাইন করতে হবে না, কিন্তু এক্সিস্টিং যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা চেক করতে হবে তোমাকে যে আসলে এটা সার্ভাইভ করবে কিনা। তো ইন প্র্যাকটিক্যালি আমি যদি বলি এত মানে ইয়ার প্রয়োজন হয় না। বাংলাদেশের রেসপেক্টে আমাদের এরকম মেশিন ডিজাইনের ইকুয়েশন ইউজ করে কোনো ডিজাইন করা হয় না, এরকম
কোর লেভেলের কোনো ডিজাইন বাংলাদেশে হয় না, এগুলো সব বাইরে থেকে কিনে আনা হয়। স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন স্যার, ওই যে স্যার আমরা মানে এতগুলো যে সেফটি ফ্যাক্টর মানে বের করলাম স্যার, মানে এগুলা বুঝলাম না, মানে এতগুলো ফ্যাক্টর কেন বের করছি স্যার? হ্যাঁ, এতগুলা ফ্যাক্টর কেন বের করছি এটা যদি তোমাকে বলি আমি, যে ধরো স্লাইডটা শেয়ার, আমরা তো দুই একটা সেফটি ফ্যাক্টর বের করলেই হতো, তাই না? দেখো এখানে যে কোনো একটা জিনিসের এটা যে কোনো ইয়ে হতে পারে, তো এখানে ফেইল করার যতগুলা জায়গা আছে সব জায়গারই সেফটি ফ্যাক্টর হিসাব করতে হয়। ফেইল করার অনেক জায়গা আছে, এখানে 3টা দেখানো হয়েছে না, এর বেশি হতে পারে। যেমন ধরো এখানে কি কি কারণে ফেল হতে পারে সেটা দেখানো হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে এই যে বোল্টটা আছে, এই বোল্টটা ফেল করবে কিনা, ঠিক আছে, এই বোল্টটা কি পরিমাণ লোড নিতে পারতেছে এইটার উপর বেস করে, এই বোল্টটা ছিঁড়ে যেতে পারে কিনা কিনা এটার উপর একটা সেফটি ফ্যাক্টর বের করা হলো। আর একটা সেফটি ফ্যাক্টর বের করলে ইল্ড হতে পারে কিনা, আর একটা বের করা হলো যে তোমার এই দুইটা মেম্বার আলাদা হয়ে যেতে পারে কিনা, ঠিক আছে। আবার এমনও তো হতে পারে যে এখানে যেমন এই কন্ডিশনের ক্ষেত্রে এই যে থ্রেড গুলা আছে, এই থ্রেড গুলাও তো ছুটে যেতে পারে, হয় না এরকম? যখন অনেকদিন ইউজ করা হয় একটা নাট বল, তখন দেখবা যে থ্রেড গুলো নষ্ট হয়ে যায়, তো থ্রেডও কিন্তু ছুটে যেতে পারে। এখানে কিন্তু থ্রেড ছুটে যাওয়ার কোনো ক্যালকুলেশন করা হয়নি, তো ধরে নেওয়া হচ্ছে থ্রেডটা আইডিয়ালি একদম ভালো আছে। তো এখানে যতগুলা জায়গায় ফেল করতে পারে ততগুলা জায়গারই তোমার সেফটি ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। যত জায়গায় ফেল করার চান্স আছে ঠিক তত জায়গায় তোমার সেফটি ফ্যাক্টর হিসাব করতে হবে। সবগুলা জায়গাতেই যেন সেফটি ফ্যাক্টর একের চেয়ে বেশি থাকে, তাহলে বুঝবো তোমার ডিজাইনটা রিলায়েবল আছে, ঠিক আছে। একটা মানুষ যেমন সুস্থ থাকতে গেলে কত কি সুস্থ থাকতে হয়, হাত পা, তারপর হচ্ছে লিভার স্টোমাক যা আছে সবকিছু সুস্থ থাকতে হয়। এখন তোমার যদি ডায়রিয়া হয়, তোমার হাত পা সবই ভালো আছে, তুমি কিন্তু অসুস্থ। আবার যদি তুমি দেখা গেল যে ফুটবল খেলে একটু পায়ে চোট খাইছো, তাহলে তোমার পাটা হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু এইটার জন্য দেখা গেল তোমার পুরো শরীর অসুস্থ, ঠিক আছে। আর তুমি যদি একদম সুস্থ স্বাভাবিক থাকো, তার মানে তোমার প্রত্যেকটা পার্টস ভালো আছে। কেমন? কোন একটা জায়গায় যদি ফল থাকে, তার মানে অ্যাকচুয়ালি পুরো জায়গাটাই, পুরো ডিজাইনটার মধ্যেই সমস্যা। বুঝতে পারছো? স্যার স্যার তো এই জন্য অনেকগুলো সেফটি ফ্যাক্টর আমাদের এখানে কনসিডার করতে হয়। স্যার এখানে বোল্ট কোন ম্যাটেরিয়াল এটা লেখা নাই, কিন্তু ম্যাথে বোল্টের যে ইলাস্টিসিটি ওইটা আচ্ছা, স্যার 30 ধরা হয়েছে। বোল্টের ইলাস্টিসিটি, আচ্ছা আচ্ছা, এইটার কথা বলতেছো? জি স্যার, মোল্লা স্যার। এখানে দেখো, এটা আসলে 30 কেন অ্যাজ ইউজুয়াল ডিরেক্ট বসানো হলো, এটা একটা ভালো কোশ্চেন করছো তুমি। তোমরা জানো কি বলে হচ্ছে স্টিলের ক্ষেত্রে ইলাস্টিক মডুলাস কত?
যেটা মেট্রিক সিস্টেমে 30 জিপিএ, 30 জিপিএ মাত্র 30 ইনটু 200 10 গিগাবাইট, 200 200 207 বা 200 গিগাবাইট। তোমরা এটা 10 ক্লাস ধরা 200 ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছো। ইন্টারমিডিয়েট যখন ইয়ং মডুলাসের ছিল, ওখানে দেখবা যে 2 × 10⁻11 ছিল। সো ওইটা হলো বেসিক্যালি এতটাই কমন যে এটা আসলে বলারও প্রয়োজন নাই এখানে। তাহলে এটাকে যদি আবার ইয়াতে কনভার্ট করা হয় তোমার মানে এখন যে ইউনিট গুলো আছে এই যে এলবিএফ এ, তাহলে এটা হবে হলো 30। ঠিক আছে, এই জন্য এটা নিয়ে এখানে বলা হয় নাই যে এখানে কোল্ড টেবিল থেকে আসছে। তো না স্যার, অবশ্যই এটা স্টিলেরটা 30 হবে, এটা স্যার টেবিল থেকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে এটা যে স্টিল এটা বলা নাই ম্যাথে। ও আচ্ছা, না এই এটা যে বলতেছে এটা বলা নাই, কিন্তু তোমার এই যে দেখো ইয়াটা লেখা আছে না যে 5/8 ইঞ্চ 11 ইউএনসি এত গ্রেড 5 ফিনিশ হেক্স হেড বোল্ট। ঠিক আছে, গ্রেড 5 এর এইটা একটা স্টিল। তো এই গ্রেডিং স্যার গ্রেড সিস্টেমটা, বলা থাকলে স্টিল ধরে নিব। হ্যাঁ স্টিল। আর ইউএনসি স্যার এটা কি বোঝায়? এটা ইউএনসি বলতে একটা ইয়া আছে, এটা শর্ট ফর্ম দ্বারা বলতেছি। এই যে দেখো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছ ইউনিফিড কোর্স পিস থ্রেড, মানে এটা এক ধরনের পিচ। আমাদের পিচ যেটা আছে, এই পিচের একটা ডেফিনেশন থেকে আসছে, এটা ইউনিফিড ক্রস পিস থ্রেড। ঠিক আছে, এটা শর্ট ফর্মে ইউএনসি বলা হয়। কেমন? জি স্যার, বুঝতে পারছি। তো এগুলো আসলে ম্যাথ করতে গিয়ে লাগে না, কিন্তু জেনে রাখা ভালো আর কি। আচ্ছা, এগুলো জেনে রাখা ভালো। আর এইখানকার যে মেম্বারের যে স্টিফনেসটা, এটা টেবিল থেকে পাবা, কারণ এটা মেম্বার টু মেম্বার ভ্যারি করবে। কাস্ট আয়রনের ক্ষেত্রে দেখো এটার ভ্যালুটা কিন্তু কম, 14। তো আর কারো কোনো কোশ্চেন আছে এরকম এই টাইপের? স্যার মেগাপ্যাসকেল থেকে কিলো কেপিএসআই নিতে হলে 6.9 দিয়ে ভাগ করা, এটা স্যার কোথায় আছে স্যার? এটা কি আমাদের মনে রাখতে হবে? মনে রাখতে পারো, তবে মনে না রাখলেও চলবে, কারণ এই জন্য যে টেবিলগুলোতে বেসিক্যালি যখন ভ্যালুগুলো দেয়া থাকে তখন দুইটা ফর্মেই দেয়া থাকে, ম্যাট্রিক্সেও দেওয়া থাকে, আবার এই এলভি ফোর্স ইউনিটে এটাও দেওয়া থাকে, ইউএস সিস্টেমেও দেওয়া থাকে, ব্রিটিশ সিস্টেমে, দুইটাতেই দেওয়া থাকে। বুঝছো? আর তোমরা চেষ্টা করবা ম্যাট্রিক ফর্মে নেওয়ার জন্য। এগুলো ম্যাথ বেসিক্যালি শিগগির যে বইটা এসআই সিস্টেম যেটা, ওইটা ফলো করবা। আমি এটা দেখাইছি, তার মানে এই না যে এরকমই সব থাকবে, মেট্রিক সিস্টেমেও থাকতে পারে। ঠিক আছে, কারণ আমরা মেট্রিক সিস্টেমটাতে বেশি অভ্যস্ত। তো স্যার মেইন কোশ্চেন গুলোতে এক্সামে দুই ধরনেরই আসতে পারে না, মেট্রিক সিস্টেমে আছে দুটো, দুই ধরনের, তবে মেট্রিক সিস্টেমে আসার চান্স বেশি। আমাদের মেট্রিক সিস্টেমে সবকিছু থাকবে, এখানকার কথা আমি বলতে পারতেছি না, এটা একটু আরাফাত স্যারকে জিজ্ঞেস করবে। কেমন? আমাদের মেট্রিক সিস্টেমে বেশি থাকতো, তবে দুইটা জেনে রাখা ভালো। এবং বইয়ের পাশাপাশি দেখবা দুইটারই একটা টেবিলে দুইটারই ভ্যালু দেয়া থাকে, বেশিরভাগ টেবিল গুলাতে দুইটা ভ্যালু দেয়া থাকে। জি স্যার। আমি যে বইটা থেকে নিছি এটা হচ্ছে ইউএস সিস্টেমের বই, তো যার কারণে এরা ইউএস ইউনিট গুলা বেশি ইউজ করছে। এইটারই শিগগিরই বই আছে এসআই সিস্টেমের, তো ওইটাতে আবার ওরা মেট্রিক সিস্টেমটা ইউজ করছে। কেমন? তো এটা একটু তোমাদেরকে দেখতে হবে কোন বইটা তুমি ইউজ করতেছো। আর অনেক সময় যেটা করবা টেকনিক, এটা আমি বলে দেই, যে কোনো একটা ম্যাথ তুমি যেহেতু বই তো তোমাকে খুলে দেবে পরীক্ষার হলে, তুমি যে অঙ্কই করবা তুমি তো বইটা দেখেই করবা। তো একটা স্পেসিফিক ম্যাথ যদি তুমি উদাহরণের খুব ভালো মতো করো, তাহলে তুমি উদাহরণের ওই ম্যাথটা কিন্তু তোমার চোখের সামনে থাকতেছে, তো ওই টাইপের ম্যাথই তো তোমাকে পরীক্ষায় দেবে। হয়তো ওইটাই দেবে না, কিন্তু ওই টাইপের ম্যাথটাই তো দেবে। তুমি ওই ম্যাথটার খুঁটিনাটি যদি জানো, ওই ম্যাথটার কত নম্বর, ওই ম্যাথটাতে তো লেখা আছে যে এইটার পর এইটা বের করছে, তারপর ওইটা বের করছে, এবং ওখানে লেখা আছে কিন্তু টেবিল নম্বর এততে এই রিডিং পাওয়া হয়েছে, ইকুয়েশন এততে এটা বসানো হয়েছে। তো তুমি যদি উদাহরণের ম্যাথ গুলা খুব ভালো করে করো,
তাহলে উদাহরণটা কিন্তু তোমার পরীক্ষার হলে সামনে থাকতেছে, ওইটা দেখে দেখে তুমি পরীক্ষার যে ম্যাথটা ওইটা করতে পারতেছো। ঠিক আছে, তো এমনও হতে পারে যে তোমার এই ম্যাটেরিয়ালের যে প্রপার্টি, যেমন মেম্বারের ক্ষেত্রে আমার কত বলে দেওয়া আছে এখানে, ই এর ভ্যালু 14 MPSI। আমি এটা কষ্ট করে কেন বের করবো? যদি আমার ম্যাটেরিয়ালটা সেম থাকে তাহলে আমি উদাহরণে ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো উদাহরণটা ধরে তুমি যদি আগাও তাহলে তোমার অনেক সুবিধা হবে, তোমার একটা গাইডলাইন পাওয়া যাবে। কেমন? তো উদাহরণগুলো যদি খুব ভালো করে করো, এক্সাম্পল গুলা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলা খুব ভালো করে করবে একদম। এক্সাম্পল গুলো যেন তুমি জানো যে না এই টেবিল থেকে আসছে, এই ভ্যালু ওই টেবিল থেকে আসছে। এটা যদি একদম ঠোঁটস্থ হয়ে যায় তোমার, মানে হাত দিয়ে ঠোঁটস্থ, এটা মুখ দিয়ে না, মানে তুমি যখন ফাইনালি অঙ্ক করবা তখন যেন একবার দুইবার উল্টাইলেই অত নম্বর টেবিলে যাও, অত নম্বর ইকুয়েশনে যাও। এখন দেখা গেল তোমার অ্যাপেন্ডিক্স 31 তুমি জানোই না এটা কোথায় আছে, তো তুমি পুরা বই খুঁজে 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 অ্যাপেন্ডিক্স 31 বের করবে, বা ইকুয়েশন ধরো যে 480 বা 8.40, এইগুলো তুমি বের করতে দেখা গেলে অনেক টাইম লাগতেছে তোমার, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। প্র্যাকটিস করবা নিজে অঙ্কগুলা, পিডিএফ এ না, হার্ড কপিতে। পিডিএফ এ না, আবারও বলতেছি পিডিএফ এ না, আমার নিজেরও সমস্যা হয় পিডিএফ এ বের করতে, হার্ড কপিটা দিয়ে বের করবে। হার্ড কপিটাই বেসিক্যালি তোমার লাগে। ঠিক আছে? জি স্যার। ওকে, অনেক বেজে গেছে, তোমাদের সাথে আজকে এখানেই শেষ। এরপর সিটি দিবা কোন দিন এটা একটু আমাকে জানাই দিও তোমরা, সিয়ার। কেমন? জি স্যার, জানাই দিব স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।